হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 12 এর চ্যাপ্টার 5 প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন এর এই চ্যাপ্টারের পলিজেনিক ইনহেরিটেন্স, সেক্স ডিটারমিনেশন এই টপিকগুলোর উপরে আজকে এনসিইআরটি বই থেকে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক বুঝতে পারছো, পলি মানে অনেকগুলো, জেনিক মানে হচ্ছে জিন। যখন কোনো একটা বৈশিষ্ট্য অনেকগুলো জিন দ্বারা নির্ধারিত হয় তখন সেটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকি। যেমন ধরো মানুষের হাইট, মানুষের বডি কালার, এগুলো হচ্ছে তোমার পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। এটাগুলো সব নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, কারণ মেন্ডেল এগুলোর ব্যাপারে আলোচনা করতে পারেনি। তো এখানে কি বলছে দেখা যাক। বলছে Mendel's studies mainly describe those traits that have distinct alternate form such as flower color which are either purple or white। তাহলে মেন্ডেল যে সমস্ত ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছিল সেগুলো হচ্ছে কি পৃথক পৃথক ক্যারেক্টার। অর্থাৎ ধরো না, লম্বা উদ্ভিদের গাছ, লম্বার অপোজিট হচ্ছে বেটে, কিন্তু এমন কোনো ক্যারেক্টার যে ক্যারেক্টারটা একই রকম, খুব সামান্য পার্থক্য রয়েছে, ওরকম ক্যারেক্টার নিয়ে সে বলতে পারেনি। বাট ইফ ইউ লুক অ্যারাউন্ড, তুমি যদি তোমার চারপাশে দেখো, লুক অ্যারাউন্ড, ইউ উইল ফাইন্ড দ্যাট, তুমি কি করতে পারবে, তুমি দেখতে পাবে দ্যাট দেয়ার আর মেনি ট্রেটস হুইচ আর নট সো ডিস্টিংক্ট, তারা খুব বেশি পৃথক না in their occurrence and are spread across the gradient। তাহলে এখানে বলছে যে মেন্ডেল যে সমস্ত পরীক্ষাগুলো করেছিল মটর গাছের উপরে, সেগুলোকে দুটো আলাদা ক্যারেক্টার, যেমন হচ্ছে লম্বা গাছ, বেটে গাছ, ওকে, হলুদ ফুল, আবার বেগুনি ফুল, এরকম ভাবে তোমার দুটো আলাদা আলাদা ক্যারেক্টারকে বলতে পেরেছিল। কিন্তু তোমার চারপাশে এমন কিছু বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে খুব পার্থক্যটা খুব অল্প পরিমাণে। যেমন মানুষের স্কিন কালার, বডির স্কিন কালার দেখবে যে খুব খুব অল্প পরিমাণে পার্থক্য দেখতে পাওয়া যায়। আবার হচ্ছে কি কিছু আছে তোমার, যেমন মানুষের হাইট, এটা আবার এক্ষেত্রে কিছু হচ্ছে কি ডিফারেন্সগুলো খুব কম হয়। এইরকম ডিফারেন্স সম্পর্কে সে আলোচনা করতে পারেনি। ফর এক্সাম্পল, ইন হিউম্যানস, মানুষদের ক্ষেত্রে উই ডোন্ট জাস্ট হ্যাভ টল অর শর্ট পিপল অ্যাজ টু ডিস্টিংক্ট অল্টারনেটিভ বাট এ হোল রেঞ্জ অফ পসিবল হাইটস। তো মানুষদের হাইট সম্পর্কে বলবে তখন শুধুমাত্র লম্বা মানুষ আর বেটে মানুষ দুটো আলাদাভাবে ভাগ করতে পারবে না। লম্বা বেটের মধ্যখানে অনেক ধরনের হাইট পাওয়া যাচ্ছে। Such traits are generally controlled by 3 or more genes and thus called polygenic traits। তাহলে একটা হচ্ছে কি তোমার চারপাশে যে সমস্ত ক্যারেক্টারগুলো তোমরা দেখতে পাও, যেখানে কি রয়েছে, যেখানে তোমার পার্থক্যটা খুব কম পরিমাণে আছে, দেখা যায় সে সমস্ত ক্যারেক্টারগুলো অনেকগুলো জিন দ্বারা নির্ধারিত হয়, সেগুলো তাকে বলা হচ্ছে পলিজেনিক ট্রেটস। Besides the involvement of multiple genes, polygenic inheritance also takes in account the influence of environment। তারা বলছে কি যে এই ধরো মানুষের হাইট বা মানুষের বডি কালার, এটা সে অনেকগুলো জিন দ্বারা নির্ধারিত হয়। শুধু তাই নয়, এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারা ওটা ইনফ্লুয়েন্স হতে পারে, মানে জিনের সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে অ্যাড হচ্ছে। যেমন হিউম্যান স্কিন কালার ইজ অ্যানাদার ক্লাসিক এক্সাম্পল for this. In polygenic trait, the phenotypes reflects the contribution of each allele। তারা বলছে এখানে ধরো না A, B, C এবং D চারটে জিন রয়েছে, এটা একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে। এর সঙ্গে আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, হলো, এবং প্রত্যেকটা জিনের সমান কন্ট্রিবিউশন আছে এখানে। That is the effect of each allele is additive। অর্থাৎ প্রত্যেকটা জিনের অ্যালিলগুলো যে আছে, যে A, B, C, D, এগুলো জিন, এবং জিনের মধ্যে যে দুটো করে অ্যালিল রয়েছে, সব প্রত্যেকটা অ্যালিলের কিন্তু কাজ এখানে আছে। To understand this better, let us assume that 3 genes A, B, C control skin color and in human with the dominant forms A।
B and C responsible for dark skin color and recessive forms A, B, C are light skin color. তো বলছে এখানে ধরে নাও তিনটে জিন রয়েছে যার A, B, C হচ্ছে তোমার ডার্ক স্কিন কালারকে বোঝাচ্ছে, ডার্ক স্কিন কালারকে বোঝাচ্ছে, স্কিন কালার। এবং আরও তিনটে জিন রয়েছে, এটা ডমিনেন্ট ফর্ম, তাহলে A, B, C এটা লাইট স্কিন কালারকে বোঝাচ্ছে, লাইট স্কিন কালারকে বোঝাচ্ছে। বললাম the genotypes with all the dominant allele A, B, B, C, C will have the darkest skin color. এদের মধ্যে যদি ক্রস ঘটানো যায় তা আমরা কি পাবো? A, B, B and C, C। এবার এর সঙ্গে যদি আবার সেলফ ক্রস ঘটানো হয় তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাবো, এখানে গ্যামেট তৈরি হবে। গ্যামেট কি তৈরি হবে দেখো, এখানে গ্যামেট তৈরি হবে, ধরে নাও এখানে লিখি A, B, C, A, B, C, A, তারপর A, এই 8খানা গ্যামেট তৈরি হবে। তারপরে দেখা যাচ্ছে যেটা সবচেয়ে বেশি ক্যারেক্টার হবে A, B, B and C, C, যে ক্যারেক্টারটা হবে সেটা সবচেয়ে ডার্কেস্ট কালার হবে, আর যেটা A, B, B, C, C হবে সেটা যে রিসেসিভ ক্যারেক্টার সেটা সবচেয়ে লাইটেস্ট কালার হবে। And that with all the recessive allele A, B, B and C, C will have the lightest skin color. এবং এর মধ্যখানে থাকবে কত? এখানে 8খানা গ্যামেট রয়েছে, 8 গ্যামেট, মানে এখানে 64 ক্যারেক্টার তৈরি হবে। তাহলে একটা হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট হবে, একটা হচ্ছে সবচেয়ে লাইটেস্ট হবে। মধ্যখানে তোমার 62খানা ক্যারেক্টার, 62 ক্যারেক্টার আরও থাকবে, মানে আরও 62খানা কালার মধ্যখানে থাকবে। As expected, the genotype with 3 dominant alleles and 3 recessive alleles will have an intermediate skin color. তাহলে ইন্টারমিডিয়েট কতগুলো থাকছে? তাহলে এখানে দুটো হয়ে গেল, আর দুটোর পরে মধ্যখানে থাকবে তোমার 64খানা, কারণ এখানে কত? তো এখানে 8টা গ্যামেট 2 to the power 3, 8 গ্যামেট 2 to the power 3, 8 গ্যামেট, তাহলে 8 into 8 টোটাল 64 জেনোটাইপ হবে। এবং 64 জেনোটাইপের মধ্যে ডার্কেস্ট আর লাইটের দুটো হলো, তো মধ্যখানে 62খানা 62 ক্যারেক্টার্স আর present. In this manner, the number of each type of allele in the genotype would determine the darkness or lightest skin of the individual. তাহলে বলছে, তাহলে পলিজেনিক কি হলো? যখন অনেকগুলো জিন দ্বারা প্লাস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারাও যখন একটা বৈশিষ্ট্য নির্ধারিত হচ্ছে তখন সেটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলছি। পলি মানে মেনি অ্যান্ড জেনিক মিনস জিন। মেনি জিন ডিটারমাইন সিঙ্গেল ক্যারেক্টার, যেমন হিউম্যান হাইট অ্যান্ড হিউম্যান বডি কালার। এখানে দেখো, এখানে হচ্ছে কি এটা হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট ও এটা হিউম্যান হাইট, শর্ট, এখানে হচ্ছে কি শর্ট, বাকি সবগুলো হচ্ছে টল। তো এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এরপর চলে এসো প্লিওট্রপি। তাহলে পলিজেনিকে বললাম কি মেনি জিন অন এফেক্ট, হিয়ার ওয়ান জিন ডিটারমাইন many effect. তো একটা জিন যখন অনেকগুলো ক্যারেক্টারকে নির্ধারণ করে তখন সেটাকে আমরা বলছি কি? তখন সেটাকে আমরা বলি প্লিওট্রপি। যেমন দেখো, we have so far seen the effect of a gene on a single phenotype or trait. আমরা দেখেছি কি যে একটা সিঙ্গেল জিন একটা ফেনোটাইপের উপর কাজ করে। There are however যদিও instance where a single gene can exhibit মাল্টিপল ফেনোটাইপ এক্সপ্রেশন, কিন্তু অনেক সময় কি হয় দেখতে পাওয়া যায় যে একটা জিন অনেকগুলো ক্যারেক্টারের উপর নির্ভর করছে, অনেকগুলো ক্যারেক্টারকে তোমার ডিটারমাইন করছে। সাচ জিনস ইজ কল্ড প্লিওট্রপিক জিন। তাহলে পলিজেনিক মানে হচ্ছে মেনি জিনস অন এফেক্ট, আর প্লিওট্রপিক মিনস হচ্ছে কি ওয়ান জিন মেনি এফেক্ট। দ্য underlying mechanism of pleiotropy in most cases is the effect of a gene on the metabolic pathway which contribute towards different phenotypes. তারা বলছে কি দেখো, the underlying mechanism of pleiotropy in most cases is the effect of one gene on metabolic. তাহলে একটা কি এক্ষেত্রে কি হচ্ছে, একটা জিন মানে অনেক মেটাবলিক পাথওয়ের উপর কাজ করছে
এবং তার জন্য ডিফারেন্ট টাইপ অফ ফিনোটাইপস দেখতে পাওয়া যাচ্ছে, মানে একটা জিন তার এফেক্টে ডিফারেন্ট ফিনোটাইপ তৈরি হচ্ছে। অ্যান এক্সাম্পল is the disease phenylketonuria. So what is phenylketonuria? Actually, in our body, phenylalanine present. Phenylalanine, amino acid. Phenylalanine is converted into tyrosine. In the presence of phenylalanine hydroxylase enzyme. Phenylalanine hydroxylase enzyme. This tyrosine produce melanin, skin color, catecholamine, epinephrine, norepinephrine, adrenaline, noradrenaline, etc. are catecholamine. Catecholamine is a neurotransmitter. A tyrosine, the thyroxine, etc. Different type of function are done. But if যদি তোমার ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ যে এনজাইমটা আছে এটার যে মিউটেশন হয়ে যায়, অর্থাৎ এটা যে নিষ্ক্রিয় হয়, তাহলে ফিনাইল কি হবে? ফিনাইল পাইরুভেটে কনভার্ট হয়ে যাবে এবং সেটা আমাদের ব্রেন সেলের মধ্যে জমা হতে থাকবে, যার ফলে আমাদের কি হবে? মেন্টাল রিটার্ডেশন ঘটবে, এবং ইউরিনের মধ্যে কি হবে? ফিনাইলঅ্যালানিনের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে একটা মাত্র জিন যেটা তোমার ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ তার প্রোডাক্ট, এটা জিনের প্রোডাক্ট ফিনাইল হাইড্রোক্সিলেজ, এটাই যে কোনো কারণে নিষ্ক্রিয় হয়ে যায়, আমাদের স্কিনে কালার তৈরি হবে না, আমাদের নিউরোট্রান্সমিটার তৈরি হবে না, আমাদের থাইরক্সিন হরমোন তৈরি হবে না, বিভিন্ন বডির বিভিন্ন অক্সিডেশন বা জারণ বিক্রিয়াগুলো ঘটবে না। Which occurs in human. This disease is caused by mutation in the gene that codes for enzyme phenylalanine hydroxylase, a single gene mutation. তাহলে কি ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ যে এনজাইমটা রয়েছে PHA, সেটা কি হচ্ছে? মিউটেশন হয়ে যাচ্ছে, যার ফলে আমার বডিতে মেনি এফেক্ট দেখাচ্ছে। This manifests itself through phenotypic expression characterized by mentality. আমাদেরকে এই যে ফিনাইলঅ্যালানিন পাইরুভেট আমাদের বডিকে যখন কনভার্ট হচ্ছে না, তখন কি পাইরুভেট তৈরি হচ্ছে, অ্যাসিডেট তৈরি হচ্ছে, যেগুলো আমার ব্রেন সেলের মধ্যে জমা হয়ে মেন্টাল রিটার্ডেশন দেখাচ্ছে, অ্যান্ড হেয়ার অ্যান্ড স্কিন পিগমেন্টেশন, এবং রিডাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ মেলানিন যেহেতু তৈরি হচ্ছে না, তাহলে কি হচ্ছে? আমাদের স্কিন এবং হেয়ারের পিগমেন্টেশনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। আবার আরেকটা উদাহরণ দেখো, এখানে দেখো নর্মাল ক্ষেত্রে কি হয় সেটা লক্ষ্য করে, এখানে GAG বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা হচ্ছে তোমার গ্লুটামিনকে নির্ধারণ করে, কিন্তু এর মধ্যে যদি একটা জিনের মিউটেশন হয়ে GTG হয়ে যায়, তাহলে কি হচ্ছে? আমাদের নর্মাল রেড ব্লাড সেলটা সিকেল সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, কখন? যখন গ্লুটামিনটা ভ্যালিনে কনভার্ট হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? আমাদের সিকেল সেল হয়ে গেলে আমাদের ব্লাইন্ডনেস দেখা দিবে, লিভার ফেলিয়ার দেখা যাবে, হার্ট অ্যাটাক দেখা দিবে। তাহলে একটা জিনের এফেক্টের জন্য কি হচ্ছে? অনেকগুলো এফেক্ট দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে প্লিওট্রফি। এবার আমরা বলবো সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন মানে হচ্ছে একটা জীবের সেক্সে মেল হবে না ফিমেল হবে সেটা কার উপরে নির্ভর করছে, সেটাকে বলা হয় সেক্স ডিটারমিনেশন। তো সেক্স ডিটারমিনেশন ফার্স্ট ক্রোমোজোমাল থিওরি অফ, মনে রাখবে ক্রোমোজোমাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশন was first discovered by, এটা কে দিয়েছিল? এটা উইলসন অ্যান্ড জ্যাকব, উইলসন অ্যান্ড স্টিভেন্স, স্টিভেন্স 1905। তাহলে ক্রোমোজোমের মাধ্যমে যে সেক্স মানে লিঙ্গ নির্ধারিত হয়, এটা প্রথম দিয়েছিল কে? এটা প্রথম দিয়েছিল তোমার উইলসন অ্যান্ড স্টিভেন্স। তো সেক্স একটা মানুষের সেক্স বা একটা পতঙ্গের সেক্স বা একটার সঙ্গে পাখির সেক্স কিভাবে নির্ধারিত হয়? যার মানুষের ক্ষেত্রে দেখো XY এবং XX, XX হচ্ছে ফিমেল, XY হচ্ছে মেল। পতঙ্গদের ক্ষেত্রে দেখো XX হচ্ছে ফিমেল অ্যান্ড XY হচ্ছে মেল, মানে হিউম্যানের মতোই। কিন্তু পাখিদের ক্ষেত্রে দেখো হোমোজাইগাস, কারণ কি ছেলেরা হলো কি হেটেরোজাইগাস XY
কিন্তু মেয়েরা হচ্ছে হোমোজাইগাস XX। আবার পাখিদের ক্ষেত্রে, ইনসেক্টদের ক্ষেত্রে দেখো, সেখানে মেল যেটা আছে সেটা হচ্ছে XY হেটেরোজাইগাস, কিন্তু ফিমেল যেটা সে হোমোজাইগাস XX। কিন্তু বাকি বার্ডসের ক্ষেত্রে দেখো হোমোজাইগাস হচ্ছে তোমার মেল আর হেটেরোজাইগাস হচ্ছে ফিমেল। চলো দেখা যাক কি হচ্ছে এখানে। দ্য মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন হ্যাজ অলওয়েজ বিন এ পাজল বিফোর দ্য জেনেটিক্স। অর্থাৎ জেনেটিক্স সম্পর্কে মানুষের জ্ঞান হওয়ার আগে পর্যন্ত এই লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে কী ছিল? একটা ধাঁধা ছিল। দ্য ইনিশিয়াল ক্লু অ্যাবাউট দ্য জেনেটিক্স অর ক্রোমোজোমাল মেকানিজম of sex determination can be traced back to some of the experiments carried out on insect. তাহলে এই যে ক্রোমোজোম যে মানুষের লিঙ্গ নির্ধারণ করছে, এটা কখন হয়েছিল? কেন যখন অনেকগুলো ইনসেক্টের উপরে গবেষণা করা হলো কিছু সায়েন্টিস্ট দ্বারা। ইনফ্যাক্ট the cytological observation made in number of insect lead to the development of the concept of genetic or chromosomal basis of sex determination. তাহলে প্রথম দিকে মানুষের সেরকম কোনো ধারণা ছিল না কীভাবে লিঙ্গ নির্ধারিত হয়, কিন্তু তারপরে কি হলো, কিছু বৈজ্ঞানিক এটার উপরে কিছু ইনসেক্টের উপরে গবেষণা করলো। তারপরে তারা বললো যে সেক্স ডিটারমিনেশনের পিছনে কার হাত আছে? ক্রোমোজোমের হাত রয়েছে। হেনকিন্স 1891 could trace a specific nuclear structure all through the spermatogenesis in few insects, and it was also observed by that 50% of the sperm received thus structure after spermatogenesis, while 50% sperm did not receive it. মানে এখানে প্রথমে হেনকিন কি করলো, দেখলো যে ধরে না আমাদের রয়েছে ফাদার্স রয়েছে তোমার 44 প্লাস XY, মাদার রয়েছে ধরে না 44 প্লাস XX। তো বললো যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে, যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে তখন তাহলে এখানে 22 X নিচ্ছে, আবার 22 Y নিচ্ছে। তাহলে এখানে দেখো 50% গ্যামেট তোমার X নিচ্ছে, কিন্তু 50% গ্যামেট X নিচ্ছে না, সে অন্য কিছু নিচ্ছে, Y কে নিচ্ছে। এটাই সে লক্ষ্য করেছিল যখন স্পারমাটোজেনেসিস, অর্থাৎ যখন স্পার্ম তৈরি হচ্ছে সেই সময়টাতে। হেনকিন্স গেভ এ নেম টু দিস স্ট্রাকচার ইজ এক্স বডি। যে স্ট্রাকচারটা শুক্রাণু পাচ্ছে, মানে 50% শুক্রাণু পাচ্ছে, 50% শুক্রাণু পাচ্ছে না, সে গঠনটার নাম দিয়েছিল কি? এক্স বডি দিয়েছিল, এক্স বডি। বাট হি কুড নট এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স, কিন্তু তার ব্যাখ্যা করতে পারেনি। ফার্দার তারপর যে আরও ইনভেস্টিগেশন হলো বাই অন্য সায়েন্টিস্ট দ্বারা, লিড টু দ্য কনক্লুশন দ্যাট এক্স বডি অফ হেনকিন্স ওয়াজ ইন ফ্যাক্ট এ ক্রোমোজোম and that it was given the name X chromosome. তাহলে হেনকিন্স কি করলো? প্রথম X ক্রোমোজোমকে আবিষ্কার করলো, কিন্তু সে X ক্রোমোজোমের ব্যাখ্যা দিতে পারেনি। এটা 1891 হেনকিন প্রথম তাহলে X ক্রোমোজোমকে দেখলো কি যে এই X ক্রোমোজোমটা অর্ধেকটা শুক্রাণুর মধ্যে আসছে, অর্ধেক শুক্রাণুর মধ্যে X ক্রোমোজোমটা যাচ্ছে না, মানে এই এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে এখানে। It was also observed that a large number of insects of mechanism of sex determination is the type of exotype. In all eggs bear an additional X chromosome beside the other chromosomes, autosomes. তাহলে ধরুন এখানে যে পাখিদের ক্ষেত্রে, মানে ইনসেক্টদের ক্ষেত্রে কি হচ্ছে? X0 হচ্ছে। তাহলে এখানে যদি ধরা যে 6খানা তোমার কি রয়েছে? অটোজোম রয়েছে। তাহলে এরা যখন শেষ হওয়ার হবে, তাহলে একটা গ্যামেট কি পেলো? একটা গ্যামেট 3 প্লাস X পেলো, আর একটা গ্যামেট কি পেলো? 3 প্লাস নাথিং, কিছু পেলো না। এটাই হেনকিন্স দেখলো যে কিছু স্পারমাটোজেনেসিস, কিছু স্পার্মের মধ্যে তোমার X বডিটা গেল, কিছু বডিতে X বডিতে যেতে পেলো না। On the other hand, some of the sperms bear X chromosome whereas some do not. তাহলে কিছু স্পার্ম কি করলো? X ক্রোমোজোম নিল, কিছু X ক্রোমোজোম নিল না। এগস ফার্টিলাইজ বাই স্পার্ম, তারপর কি করলো? এগ। এবার এটা এর ধরনের মেলদের ক্ষেত্রে হলো, ফিমেলদের ক্ষেত্রে যদি হয় কি, তাহলে 6 প্লাস XX, তা ওদের ক্ষেত্রে কি হলো? একই জিনিস 3 প্লাস X
আর 3 প্লাস এক্স। তো এদের যখন জাইগোট তৈরি হবে তখন দেখা গেল কি 6 প্লাস এক্সও তৈরি হলো, আবার এর সঙ্গে যখন এর ক্রস হলো তখন দেখা গেল 6 প্লাস এক্স এক্স তৈরি হলো। তাহলে এক্স ও এটা হয়ে গেল মেল হয়ে গেল, আর এটা এক্স ডাবল, যেখানে ডবল এক্স থাকলো সেটা ফিমেল হয়ে গেলো। এটা এখানে বলতে চাইছেন এক্স ফার্টিলাইজ বাই স্পার্ম হ্যাভিং এক্স ক্রোমোজোম। তাহলে এগ যখন স্পার্মের দ্বারা ফার্টিলাইজ হচ্ছে তখন কি হচ্ছে এক্স ক্রোমোজোম বিকাম ফিমেল। যখন এক্স ক্রোমোজোম পেয়ে গেল তখন সে গেল ফিমেল হয়ে গেল। অ্যান্ড দোজ ফার্টিলাইজ বাই স্পার্ম ডু নট হ্যাভ এক্স ক্রোমোজোম, যাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম পাওয়া গেল না তারা কি হয়ে গেল, তোমার হয়ে গেল কি মেল হয়ে গেল। ডু ইউ থিঙ্ক, তুমি চিন্তা করতে পারো দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল। তুমি চিন্তা করতে পারো যে নাম্বার অফ ক্রোমোজোম নাম্বারটা মেল এবং ফিমেলের ক্ষেত্রে একই রকম থাকবে, একই সমান থাকবে। ডিউ টু দ্য involvement of X chromosomes in the determination of sex, it was designated to the sex chromosome and the rest of the chromosome were named as autosome. তাহলে এখানে যে আমি 6টা লিখেছি, 6টা যেহেতু এক্স ক্রোমোজোমটা সেক্স নির্ধারণ করতে সাহায্য করছে, তাই এক্স ক্রোমোজোম হয়ে গেল কি সেক্স ক্রোমোজোম, এবং বাকি যে তোমার 6টা ক্রোমোজোম এখানে রয়েছে তারা কি হয়ে গেল অটোজোম রয়েছে। ক্লিয়ার? গ্রাসহপার ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সোটাইপ। গ্রাসহপার মানে যে যেটা ফড়িং বলছি আমরা, সেটা কি করছে এই এক্সোটাইপের দ্বারা সেক্স ডিটারমিনেশন হচ্ছে। ইন হুইচ মেলস হ্যাভ অনলি 1 এক্স, তাহলে মেলদের ক্ষেত্রে কি হচ্ছে একটা এক্স থাকছে, আর ফিমেলদের ক্ষেত্রে 2 এক্স ক্রোমোজোম আর প্রেজেন্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছি এটা। চলো এবার নেক্সট পেজে বলছে the observation lead to the investigation of number of species to understand the mechanism of sex determination. তাহলে এখানে অবজারভেশন দেওয়া হয়েছে কি মেনি স্পিসিস, অনেক প্রজাতির মধ্যে ইনভেস্টিগেট করা হয়েছে এই সেক্স ডিটারমিনেশন প্রসেসটাকে মেনটেন করার জন্য। ইন এ নাম্বার অফ সম দ্য আদার ইনসেক্টস অ্যান্ড ম্যামালস ইনক্লুডিং ম্যান। তাহলে কি হচ্ছে এই সেক্স ডিটারমিনেশনের জন্য করা হয়েছে, সবার উপরে স্টাডি করা হয়েছে, বিশেষ করে আমার মানুষের ক্ষেত্রে করা হয়েছে এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। XY type of sex determination is seen where both male and female have the same number of chromosome. তাহলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, বাবার ক্ষেত্রে দেখো কি ছেলেদের ক্ষেত্রে কি 44 XX রয়েছে মেয়েদের ক্ষেত্রে, আর 44 XY রয়েছে এটা ছেলেদের ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে যে সেম নাম্বার অফ ক্রোমোজোম, এখানেও 46 ক্রোমোজোম রয়েছে, এখানেও 46 ক্রোমোজোম রয়েছে। ক্লিয়ার? অ্যামং দ্য মেল an X chromosome is present but its counterpart is distinctly smaller and called the Y chromosome. তাহলে মেলদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে যে এই 44টা X ক্রোমোজোম রয়েছে এবং যেটা ফিমেল ক্রোমোজোম রয়েছে সেটা X ক্রোমোজোমটা অনেকটা বড় হচ্ছে, এবং ওর একটা ছোট্ট একটা ক্রোমোজোম রয়েছে যেটাকে আমরা বলছি Y ক্রোমোজোম। এটা এখানে বলতে চাইছি। Females however have a pair of X chromosome. ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে পেয়ার অফ এক্স ক্রোমোজোম থাকছে, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম এখানে থাকছে ওদের ক্ষেত্রে। বোথ মেল অ্যান্ড ফিমেল বিয়ার সেম নাম্বার অফ অটোজোম। তাহলে এখানে 44 অটোজোম থাকলো, এখানে 44 অটোজোম আছে, সেম নাম্বার অফ অটোজোম প্রেজেন্টস। হেন্স দ্য মেল হ্যাভ অটোজোম প্লাস XY। তাহলে মেলদের ক্ষেত্রে কি থাকছে অটোজোম থাকছে 44টা, আর থাকছে কি XY থাকছে, while female have autosome plus XX. Clear? In human being and in Drosophila, the male has one sex X and one Y chromosome. মানুষ এবং ড্রসোফিলার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি থাকছে একটা X এবং একটা Y থাকছে, যে ড্রসোফিলার ক্ষেত্রে এখানে দেখো একটা X এবং একটা Y থাকছে ক্রোমোজোম, while female have both XX, ড্রসোফিলার ক্ষেত্রে থাকছে, মানুষের ক্ষেত্রেও থাকছে। In the above description you have studied, তুমি উপরে ডেসক্রিপশন থেকে studied that two type of sex chromosomes determines mechanism রয়েছে, একটা হচ্ছে exotype, একটা হচ্ছে XX type, একটা exotype and একটা হচ্ছে XX type, exotype and exotype and XY type, but in both cases male produce two different type of gametes. কারণ মেল কি যখন XY থাকছে তো XYটা যখন গ্যামেট ফর্মেশন করবে টু ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট তৈরি করবে, একটা X একটা Y গ্যামেট তৈরি করবে। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে XX থাকছে, সেহেতু ওরা সেম টাইপ অফ গ্যামেট ফর্মেশন করবে, এখানে সেম টাইপ অফ গ্যামেট ফর্মেশন করবে। আইদার উইথ
অর উইদাউট এক্স ক্রোমোজোম। তাহলে কি হচ্ছে, টু ডিফারেন্ট গ্যামেট, কারণ একটা হচ্ছে এক্স দিয়ে তৈরি করবে, একটা এক্স ছাড়া করবে, এটা উইথ এক্স ক্রোমোজোম, একটা উইদাউট এক্স ক্রোমোজোম। Some gametes with X chromosome and some with Y chromosome. Such type of sex determination mechanism is designated to be example of male heterogamity. অর্থাৎ this is their heterozygous. Heterozygous. In some other organism like birds and different mechanism of sex determination is observed. In this case, the total number of chromosomes in both male and female, but two different types of gametes in terms of the sex. It has already been mentioned that the sex determination mechanism in case of human XY type, মানুষের ক্ষেত্রে কি হয়ে গেল, XY type হলো। Out of 23 pair of chromosome present, অর্থাৎ 23 জোড়া যে আমাদের তোমার অটোজোম টোটাল নাম্বার অফ ক্রোমোজোম 23 পেয়ার রয়েছে, তার মানে 22 পেয়ার্স আর এক্স্যাক্টলি সেম। তাহলে মানুষের পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল আমাদের 46 ক্রোমোজোম, তো 44 হচ্ছে তোমার কি সেক্স ক্রোমোজোম মানে অটোজোম, আর 2 আর সাথে 1 পেয়ার ইজ সেক্স ক্রোমোজোম। এই 44 পেয়ারটা কি হচ্ছে মেল এবং ফিমেল বোথের ক্ষেত্রে সেম। দিজ আর দ্য অটোজোম, এগুলোকে আমরা কি বলছি, অটোজোম বলা হচ্ছে, অটোজোম। A pair of X chromosomes are present in the female, তার কি ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, এ পেয়ার দুটো এক্স ক্রোমোজোম থাকছে, এক্স ক্রোমোজোম, whereas the presence of X and Y chromosomes are determined of male characteristics, এবং মেলদের ক্ষেত্রে কি থাকছে, দুটো এক্স ওয়াই থাকছে, অর্থাৎ ডিফারেন্ট হেটেরোগ্যামেটিক থাকছে না। ডিউরিং স্পার্মাটা যখন স্পার্ম যখন তৈরি হচ্ছে এবং মেলস পুরুষদের মধ্যে টু টাইপ অফ গ্যামেটস আর প্রডিউস, যখন স্পার্মাটোজেনেসিস পদ্ধতি হচ্ছে তখন মেলদের ক্ষেত্রে কি হচ্ছে, দু ধরনের গ্যামেট ফর্মেশন, এক্স গ্যামেট অ্যান্ড ওয়াই গ্যামেট ফর্মেশন হচ্ছে। 50% of the total sperm, 50% of total sperm carry X chromosome and 50% of the total sperm carry Y chromosome. Definitely 50% X chromosome carry করছে, 50% Y chromosome carry করছে। Beside the autosome, কার সঙ্গে, অটোজোমের সঙ্গে থাকছে, অটোজোম সবসময় থাকছে। There is an equal probability of fertilization of the ovum with the sperm carrying X and Y chromosome. তাহলে এখানে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে শুধুমাত্র X থাকছে, তাহলে এখানে কি হচ্ছে যে 50% এক্স ক্রোমোজোম এক্সের সঙ্গে যুক্ত হচ্ছে, 50% ওয়াই হচ্ছে প্রবাবিলিটি থাকছে যেটা আর অন্য একটা এক্সের সঙ্গে যুক্ত হবে। ইন কেস অফ ওভাম ফার্টিলাইজ উইথ স্পার্ম ক্যারিং এক্স ক্রোমোজোম, দ্য জাইগোট ডেভেলপ ইনটু এ ফিমেল। তো যদি আমাদের কি হয়, যদি আমাদের স্পার্মটা তোমার যে ওভামকে সঙ্গে ফার্টিলাইজ তার সঙ্গে যদি এক্স যুক্ত হয়, তখন তৈরি হয়ে যায় কি আমাদের এক্স তৈরি হচ্ছে। অ্যান্ড ফার্টিলাইজেশন অফ ওভাম উইথ, এবং যে এগটা, যদি এগটা তোমার কি হচ্ছে, যদি এগটা ওয়াইয়ের সঙ্গে ফার্টিলাইজ হয়, যদি এগটা ওয়াইয়ের সঙ্গে ফার্টিলাইজ হয়, তাহলে তোমার কি তৈরি হবে, এখানে এক্স আর ওয়াই ছেলে তৈরি হবে। Thus, it is evident that is the genetic makeup of the sperm that determine the sex of the child. তাহলে জেনেটিক মেকআপ করছে, বাচ্চাদের সেক্স ডিটারমিনেশনে সাহায্য করছে। It is also evident that each progeny there is a 50% probability of either male or female child. তাহলে প্রত্যেকটা জেনারেশনে 50% চান্স থাকে কিছু মেল তৈরি হওয়ার, 50% চান্স থাকে ফিমেল চাইল্ড তৈরি করার। ইন আনফর্চুনেট, দুর্ভাগ্যবশত, দ্যাট ইন আওয়ার সোসাইটি ওমেন্স আর ব্লেমড ফর giving birth to female children and have been ostracized and ill treated become of this male false notion. তারা বলছে কি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজে ফিমেল চাইল্ড জন্মানোর জন্য মেয়েদেরকে দায়ী করা হয়, যদি এখানে মেয়ের কোনো ভূমিকা নেই। এখানে যদি এক্স ওয়াই ক্রোমোজোম যেখানে যাবে সেখানে তোমার ছেলে তৈরি হবে, ওয়াই না গেলে মেয়ে তৈরি হবে, অর্থাৎ এর দায়ী হচ্ছে কে, ফিমেল। কিন্তু ফিমেলরা এখানে কে সমাজ থেকে বহিষ্কৃত হয়, তিরস্কৃত হয়। এবার দেখেন নর্মাল পাথওয়ে অফ সেক্স ডিটারমিনেশন কীভাবে হয়। তাহলে আমাদের যখন আমাদের হিউম্যান বডিতে দু রকমের গোনাড থাকে, গোনাডের মধ্যে দু রকমের কোষ থাকে, একটা হচ্ছে মুলেরিয়ান ডাক্ট, একটা হচ্ছে তোমার উলফিয়ান ডাক্ট। তো মুলেরিয়ান ডাক্ট থেকে নর্মালি কি হয়, ফিমেলদের মুলেরিয়ান ডাক্ট, এবং উলফিয়ান ডাক্ট। এবার এই মুলেরিয়ান ডাক্ট থেকে তোমার তৈরি হচ্ছে কি
ফিমেল তৈরি হবে, আর মুলেরিয়ান ডাক্ট থেকে ফিমেল তৈরি হবে, মুলেরিয়ান ডাক্ট, আর ওলফিয়ান ডাক্ট থেকে মেল তৈরি হবে। মোটামুটি 4 সপ্তাহ পর্যন্ত, জন্ম থেকে 4 সপ্তাহ পর্যন্ত তোমার গোনাডে দুটো কোষ নর্মাল অবস্থায় থাকবে। এবার 4 সপ্তাহের পরে যখন আমাদের যদি ওয়াই ক্রোমোজোম, যদি গোনাডটা ওয়াই ক্রোমোজোম পায়, তাহলে ওয়াই ক্রোমোজোম হচ্ছে কি ইনডিফারেন্ট কোনো মুলেরিয়ান ডাক্ট এবং ওলফিয়ান ডাক্ট একসাথে অবস্থান করছে। এরপর হচ্ছে কি টেস্টিস ডিটারমিনেশন ফ্যাক্টর TDF, যেটাকে আমরা বলছি SRY জিন। SRY জিনটাকে বর্তমানে আগে TDF বলা হতো, টেস্টিস ডিটারমিনেশন ফ্যাক্টর। এটা কোথায় রয়েছে? যদি এক্স ক্রোমোজোমে ধরো, তাহলে এক্স ক্রোমোজোমের ছোট্ট, ওয়াই ক্রোমোজোমের ছোট পার্ট রয়েছে, ছোট যে আর্মটা রয়েছে, সেই আর্মের মধ্যে SRY জিনটা অবস্থান করে। SRY জিন যদি প্রেজেন্ট থাকে গ্যামেটের মধ্যে, তবে তারা কি করবে? টেস্টিস ডিটারমিনেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে এবং মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টরকে তোমার কি হচ্ছে, এবং মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টরকে তোমার মানে অ্যাক্টিভেট করে, তার ফলে কি ওভারি তৈরি হবে না। তো টেস্টিস থেকে কী করবে? এটি মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর, যেটা তোমার ওভারি তৈরি দিল না, আর একটা টেস্টোস্টেরন তৈরি করবে। টেস্টিস থেকে টেস্টোস্টেরনকে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তৈরি করবে। এবং ডিএসটি হচ্ছে কি ডাইহাইড্রো টেস্টোস্টেরন, এটা একটা সেক্স হরমোন, যেটা কি করছে, যেটাকে অ্যান্ড্রোস্টেরন বা স্ট্যানলোন বলা হয়। দিস হরমোন স্টিমুলেট দ্য ক্যারেক্টারিস্টিক্স বোথ সেক্সেস, মেন অ্যান্ড ওমেন প্রডিউসড। ডিএসটি ইজ অন দ্যাট রেগুলেট দ্য নিউরোলজিক্যাল হেলথ, ফিজিক্যাল চেঞ্জ, ব্লাড সেল ফর্মেশন, সেক্স ডিটারমিনেশনের সাহায্য, এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন করছে। যদি এছাড়া ওয়াই ক্রোমোজোমটা যদি না থাকে, অর্থাৎ এছাড়াও যদি না থাকে, তাহলে TDF থাকবে না। TDF থাকবে না যখন, তখন ফিমেল পাথওয়ে জিন, APG বলে ফিমেল পাথওয়ে জিন রয়েছে, সেগুলো সক্রিয় হয়ে যাবে। এবং সক্রিয় হওয়ার পরে সেখানে কোনো MIF তৈরি হবে না, টেস্টোস্টেরন তৈরি হবে না, তখন সেখানে ফিমেল জেনিটালিয়া ডেভেলপ করবে। তো সেক্স ডিটারমিনেশন ইন হানিবি, হানিবির ক্ষেত্রে কি হয়? সেক্স ডিটারমিনেশন হয় তোমার পার্থেনোজেনেসিস পদ্ধতির মাধ্যমে। কিসের? পার্থেনোজেনেসিস। অর্থাৎ এক্ষেত্রে ফিমেলদের, এখানে হানিবির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হচ্ছে তোমার 90, হানিবি এর ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 32। এবার যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে, তখন দুটো গ্যামেট ফর্মেশন হবে। এবার দুটো গ্যামেটের মধ্যে যেগুলো এখানে নো ফার্টিলাইজেশন, উইদাউট ফার্টিলাইজেশন যখন হবে, তখন সেখানে কি হচ্ছে? নিষেক হবে না। নিষেক না হচ্ছে, সেটাকে পার্থেনোজেনেসিস বলছি আমরা। আবার মেলের ক্ষেত্রে কি হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়া। এখানে কি মাইটোসিস প্রক্রিয়া 16, এবং এর যখন নিষেক হবে, ফার্টিলাইজেশন যখন হবে, তখন সেটা হচ্ছে তোমার লাইজেশন হবে, তখন সেখানে ফিমেল তৈরি হবে। এবার ফিমেল তৈরির মধ্যে তোমার যখন তখন হচ্ছে কি, যে এরা বি ব্রেড খাবে, বি ব্রেড যখন খাবে, তখন সেটা হয়ে গেল কি, যখন মৌরুটি খাবে, তখন সেটা হয়ে গেল তোমার লেবার বি, শ্রমিক মৌমাছি। আর যখন তোমার রয়্যাল জেলি খাবে, তখন সেটা হয়ে গেল, রয়্যাল জেলি যখন খাবে, তখন সেটা হয়ে গেল তোমার ফিমেল কুইন বি। তাহলে কুইন এবং ফিমেল বির মধ্যে কি হচ্ছে? লেবার বি হচ্ছে বন্ধা প্রকৃতির হয়, এখানে কুইন হচ্ছে তোমার রয়্যাল জেলি খাওয়ার জন্য হচ্ছে, আর হানি বি হচ্ছে তোমার, লেবার হচ্ছে তোমার খাওয়ার জন্য হচ্ছে। আর যখন নিষেক হবে না, সেটা হচ্ছে তোমার হানিবির জন্য। এবার দেখো দ্য সেক্স ডিটারমিনেশন ইন হানিবিজ ইজ বেসড অন দ্য নাম্বার অফ সেট অফ ক্রোমোজোম অন ইন্ডিভিজুয়াল রিসিভ। তাহলে সেক্স ডিটারমিনেশন হানিবির ক্ষেত্রে কি হচ্ছে? যে কতগুলো ক্রোমোজোম সে রিসিভ করছেন। অ্যান অফস্প্রিং ফর্মড ফ্রম দ্য ইউনিয়ন অফ স্পার্ম অ্যান্ড এগ ডেভেলপ অ্যাজ এ ফিমেল। যখন তোমার ইউনিয়ন হচ্ছে, অর্থাৎ যখন নিষেক ঘটছে, এরকম যখন দুটো ক্রোমোজোমের নিষেক ঘটছে, দুটো হ্যাপ্লয়েড গ্যামেটের নিষেক ঘটছে, তখন সেটা হচ্ছে তোমার ফিমেল। কুইন এবং অর্কার, কুইন কখন হচ্ছে? যখন তোমার রয়্যাল জেলি খাচ্ছে, এবং অর্কার কখন হচ্ছে? যখন সেটা বি ব্রেড খাচ্ছে। অ্যান্ড অ্যান আনফার্টিলাইজড এগ ডেভেলপ অ্যাজ এ মেল অর ড্রোন বাই মিনস অফ পার্থেনোজেনেসিস। তাহলে এই যে নো ফার্টিলাইজেশন মিনস পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, যেখানে মেল তৈরি হচ্ছে। দিস মিনস দ্যাট দ্য মেলস হ্যাভ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম দেন দ্যাট অফ ফিমেল। তাহলে ফিমেল 32 ক্রোমোজোম থাকছে, মেলের ক্ষেত্রে 16 থাকছে, হাফ থাকছে।
তারা বলছে কি দিস মিনস দ্যাট দ্য মেলস হ্যাভ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোমস দ্যান দ্যাট অফ ফিমেল। দ্য ফিমেলস আর ডিপ্লয়েড হ্যাভিং 32 ক্রোমোজোম অ্যান্ড মেলস আর হ্যাপ্লয়েড হ্যাভিং 16 ক্রোমোজোম। দেখতে পেলে এখানে 16, এখানে 32, কারণ এখানে ফার্টিলাইজেশন হয়েছে, এখানে ফার্টিলাইজেশন হয়নি। দিস ইজ কল্ড হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম। অর্থাৎ এখানে হ্যাপ্লয়েড হলো, ডিপ্লয়েড হলো বলে বলা হচ্ছে হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম, অ্যান্ড হ্যাজ স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার সাচ দ্য মেল প্রডিউসেস স্পার্মস by mitosis and do not have father, thus cannot have son। কারণ এদের ক্ষেত্রেও হানিবি এর ক্ষেত্রে কি হয় যে সেক্স ডিটারমিনেশনের জন্য কোনো ধরনের ক্রোমোজোম থাকে না। সেক্স ডিটারমিনেশনের জন্য এদের ক্ষেত্রে কোনো রকম ক্রোমোজোম থাকে না, তবে এদের ক্ষেত্রে কি হয় এসডিএল বলে একটা জিন রয়েছে, সিঙ্গেল সেক্স ডিটারমিনেশন লোকাস, সিঙ্গেল সেক্স ডিটারমিনেশন লোকাস। ওকে, এই এসডিএল এর মধ্যে একটা সিএসডি বলে একটা জিন থাকে। সিএসডি হচ্ছে কি সিএসডি মানে সিএসডি যদি প্রেজেন্ট থাকে, এগের মধ্যে যদি সিএসডি প্রেজেন্ট থাকে তবে সেখান থেকে তোমার ফিমেল ডেভেলপ করবে, আর যদি সিএসডি অ্যাবসেন্ট থাকে তবে সেখানে কি হবে মেল তৈরি করবে। এবার এই সিএসডি জিন কি করে, এই সিএসডি তোমার ফেমিনাইজার জিনকে আবার ফেমিনাইজার বলে একটা জিন পাওয়া যায়, সেই জিনটাকে তোমার সক্রিয় করে। এই ফেমিনাইজার জিন যদি এগের মধ্যে প্রেজেন্ট থাকে তবে সেখানে ফিমেল ডেভেলপ করবে, আর যদি না থাকে তবে সেখানে মেল ডেভেলপ করবে বলে এখানে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে তোমার মানে সেক্স ডিটারমাইন্ড কোনো মানে ক্রোমোজোম উপস্থিত থাকে না। হাউ ইজ দ্য সেক্স ডিটারমিনেশন মেকানিজম ডিফার ইন দ্য বার্ড ইজ দ্য স্পার্ম অর এগস। বার্ডের ক্ষেত্রে তোমার থাকে মেল যারা হবে বার্ডসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে জেড থাকবে মেল হোমোজাইগাস হবে এরা, ফিমেল যারা থাকবে তারা হচ্ছে কি ফিমেল বার্ডস হচ্ছে তোমার ZW। এদের মধ্যে এই জেড এখানে বার্ডসের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনের জন্য DMRT1 বলে একটা জিন থাকে। দেখা গেছে যে এটা জেড ক্রোমোজোমের মধ্যে এই জিনটা উপস্থিত থাকে, এইভাবে জেড ক্রোমোজোম এরকমভাবে DMRT জিনটা থাকছে। এবার মেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2খানা DMRT1 জিন পাওয়া যাচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে তোমার 1খানা পাওয়া যাচ্ছে। তো এই DMRT1 জিনটা হচ্ছে কি তোমার বার্ডসের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন করে। তারপর আমরা পড়ব মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন হচ্ছে একটা জেনেটিক্যাল চেঞ্জেস, অর্থাৎ যখন ডিএনএ বা আরএনএ সিকোয়েন্স চেঞ্জ হয় তখন মিউটেশন বলি। মিউটেশন ইজ একটা ঘটনা which results in the alteration of DNA sequence and consequently result in changes in the genotype and the phenotype of an organism। তাহলে ধরে না আমার কাছে কি ছিল, গ্লুটামিন ছিল, নর্মাল আমার ব্লাড সেলের মধ্যে গ্লুটামিন ছিল যেটা হচ্ছে GAG, কিন্তু এটা যখন চেঞ্জ হয়ে গিয়ে তোমার ভ্যালিন হয়ে গেল। ভ্যালিন কখন হলো, যখন G এর জায়গায় G হয়ে গেল। তাহলে একটা মাত্র নাইট্রোজেন বেসের চেঞ্জের জন্য কি হচ্ছে, ভ্যালিন থেকে গ্লুটামিন হয়ে গেল, এটা এখানে আবার সিতাল ডেভেলপ করলো সিকেল সেল অ্যানিমিয়া ডিজিজ তৈরি করছে। তো এই যে চেঞ্জ, এটাকে বলা হচ্ছে জিন সিকোয়েন্সে যে চেঞ্জ, তাকে আমরা বলছি মিউটেশন। In addition to recombination, mutation is another phenomenon that leads to variation in DNA। আমাদের মধ্যে যে ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায় কার দ্বারা হচ্ছে রিকম্বিনেশনের মাধ্যমে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই মিউটেশনের মাধ্যমে আমাদের মধ্যে চেঞ্জ আসে। Therefore, loss or deletion or gain, insertion or duplication of a segment of DNA result in alteration of the chromosome। Means যদি তোমার এটা একটা ডিএনএ হয়, এটা একটা ক্রোমোজোম যদি হয়, তো ক্রোমোজোমের মধ্যে দেখো যদি আমাকে ধরে নাও এখানে আছে A, B, C এবং D জিন রয়েছে। এবার ডিলিশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডিলিশন যখন হচ্ছে
তখন কি হচ্ছে, কোনো একটা পার্ট তোমার ডিলিট হয়ে গেল, কোনো একটা পার্ট, সি আর ডি থাকলো, এখানে ধরে নাও বি থাকলো, কিন্তু এ পার্টটা ডিলিট হয়ে গেছে, বলা হয় ডিলিশন। তার বলছে কি ইনসারশন। ইনসারশন মানে ধরে নাও এটা একটা ক্রোমোজোমটা আছে এবং এখানে কি হলো, দেখ একটা নতুন সমস্ত ডিএনএ নতুন জিন ইনসার্ট হয়ে গেল, দেখা হলো এখানে ডি একটা জিন ইনসার্ট হয়ে গেছে বা ই একটা জিন ইনসার্ট হয়ে গেছে, সেখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তাহলে এখানে কি হলো, এখানে এই জিনটা ইনসার্ট হয়ে গেল, এই জিনটা যেটা রয়েছে এটা এই জিনটা এখানে ইনসার্ট হয়ে গেছে, ইনসার্শন বলা হচ্ছে। আর ডুপ্লিকেশন হচ্ছে যে ধরো নাও ক্রোমোজোমের মধ্যে একটা জিনের ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে, সি ডি আছেই, এখানে ধরো বি আছে, এই বি এর একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে, একে বলা হয় ডুপ্লিকেশন। তাহলে এটা হয়ে গেল ডুপ্লিকেশন, এটা হয়ে গেল তোমার ইনসারশন, আর এটা হয়ে গেল ডিলিশন। এটা ক্রোমোজোমের গঠনকে পরিবর্তন করে দিচ্ছে। সিন্স জিনস আর নোন টু বি লোকেটেড অন ক্রোমোজোমস, তাহলে জিনগুলো কোথায়, এগুলো এ আর বি সি ডি এগুলো জিন হলে এগুলো কার উপর অবস্থান করেছে, এগুলো অবস্থান করেছে তোমার ক্রোমোজোমের উপরে। অল্টারেশন ইন ক্রোমোজোমস রেজাল্ট ইন দ্য অ্যাবনর্মালিটিস অর অ্যাবারেশন। এই যে ক্রোমোজোমের যে অল্টারেশন পরিবর্তন, জিনের যে পরিবর্তন হয় সেটা ক্রোমোজোম হচ্ছে অ্যাবনর্মাল অস্বাভাবিকতা বা তোমার অ্যাবারেশন নিয়ে আসছেন। ক্রোমোজোমাল অ্যাবারেশন আর কমনলি অবজার্ভড ইন ক্যান্সার সেল। ক্যান্সার সেলের ক্ষেত্রে কি ক্রোমোজোমের নাম্বার বা ক্রোমোজোমের স্ট্রাকচারের পরিবর্তন দেখা দিচ্ছেন। In addition to the above, mutation also arise due to change a single base pair of DNA. This is known as point mutation. A classical example to such mutation sickle cell anemia. তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে GAG বলে ভ্যালিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, ভ্যালিন। এই অ্যামাইনো অ্যাসিডটা পয়েন্ট মিউটেশন হওয়ার ফলে জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি গ্লুটামিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই গ্লুটামিন যেটা রয়েছে এর ফলে কি হচ্ছে, এটা হচ্ছে ডিএনএ লেভেলে। তাহলে এর অপোজিটে কি থাকবে, সি থাকবে, টি থাকবে, সি থাকবে, এখানে কি থাকবে তোমার সি থাকবে, এ থাকবে, সি থাকবে। এবার mRNA লেভেলে গিয়ে দেখতে পাবে, mRNA লেভেলে গিয়ে সেটা হয়ে যাচ্ছে কি তোমার এই জিএজিটা কনভার্ট হয়ে গিয়ে তোমার হয়ে গেল কি জি, এই জি নর্মালি থাকছে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি এখানে হচ্ছে তোমার GUG হয়ে যাচ্ছে, যার ফলে এই ভ্যালিন, এটা ভ্যালিন এবং এই গ্লুটামিন, এই ভ্যালিন থেকে গ্লুটামিন হওয়ার জন্য তোমার ব্লাডের যে বাইকনকেভ শেপ ছিল সেই বাইকনকেভ শেপটা চেঞ্জ হয়ে গিয়ে সিকেল সেল আকার ধারণ করেছে। এটা বলা হয় পয়েন্ট মিউটেশন, অর্থাৎ একটা মাত্র নাইট্রোজেন বেসের পরিবর্তন হলো। ডিলিশন অর ইনসারশন of the base pair of DNA cause frame shift mutation. ডিলিশন কোন একটা ডিএনএ যদি প্রবেশ করে বা একটা যদি বেরিয়ে যায় তখন সেখানে কি হবে, ফ্রেম শিফট মিউটেশন হবে। যেমন ধরে নাও, যেমন একটা এক্সাম্পল দিই বলি, যে ধরে নাও ক্যাট ইট দ্য র্যাট, এখানে দেখো প্রত্যেকটা তিনটে করে না বেস নিয়ে তৈরি আছে, এক্সাম্পল। এবার এখানে যদি কোনো একটা নাইট্রোজেন বেস অ্যাড হয়ে গেল, ধরো না এখানে অ্যাড হয়ে গেল কি অ্যাডেনিন অ্যাড হলো, তাহলে এই কোথায় এই জায়গাটাতে অ্যাডেনিন অ্যাড হলো, তাহলে কি হবে দেখো CAT ক্যাট থাকলো, এবারে AEA হয়ে গেল, এটা তোমার এখানে অ্যাড হয়েছে, এটা অ্যাড হয়েছে, এটা AEA TTH PRAT, তাহলে এখানে দেখো পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ফ্রেমের গঠনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা অ্যাডিশন বা একটা ডিলিশন হওয়ার মাধ্যমে। তাই বলা হচ্ছে যে অ্যাডিশন বা ডিলিশন এই পুরো ফ্রেমটা চেঞ্জ হওয়ার জন্য একে বলা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। The mechanism of mutation is beyond the scope of this discussion at this level. However, there are many chemicals and physical factors that induce mutation.
কেমিক্যালের বলতে নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড, ইথাইল ইথেন সালফোনেট, ইথাইল ইথেন সালফোনেট, মিথাইল মিথেন সালফোনেট, মিথাইল মিথেন সালফোনেট, 5-ব্রোমো ইউরাসিল, এসবগুলো কেমিক্যাল। মিউটেশনের জন্য দায়ী ফিজিক্যাল ফ্যাক্টর বলতে কি, এক্স রে রয়েছে, আলট্রাভায়োলেট রে রয়েছে, গামা রে রয়েছে, এগুলো হচ্ছে ফিজিক্যাল মিউটাজেন। দিজ আর রেফার টু এ মিউটাজেন্স। তাহলে যারা মিউটেশন কজিং এজেন্ট, মিউটেশন কজিং এজেন্টদের বলা হচ্ছে কি মিউটাজেন, মিউটাজেন। তাহলে 5-ব্রোমো ইউরাসিল, নাইট্রাস অ্যাসিড, ইথাইল ইথেন সালফোনেট, মিথাইল মিথেন সালফোনেট বা আলট্রাভায়োলেট রে বা এক্স রে বা গামা রে, এগুলো সবই হচ্ছে মিউটাজেনের ভাগ। ইট ইজ আ মিউটাজেন। তাহলে আলট্রাভায়োলেট রেডিয়েশন ক্যান কজ মিউটেশন ইন অর্গানিজম, ইট ইজ এ মিউটাজেন। ইউভি রে হচ্ছে একটা মিউটাজেন। আজকে ভিডিওটি এখান থেকে শেষ হলো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।